আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমাদের যে ফুড বা খাদ্যর যে একটা নিয়োগ ছিল, সেই নিয়োগের কিন্তু অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। আর আজকে আমরা যে প্রশ্নটা অ্যানালাইসিস করব, বাংলা অংশটা অ্যানালাইসিস করব, এটা হচ্ছে সহকারী খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, এবং এটা এসেছিল 2011 সালের একটা প্রশ্ন। তো আমরা পরীক্ষার প্রশ্নর যে মান বন্টন সেটা যদি দেখি, তাহলে আমরা প্রাথমিকভাবে একটা আইডিয়া করতে পারি। প্রাথমিক আইডিয়াতে আমাদের যতটুকু মনে হচ্ছে যে বিষয়টা এখানে আছে, দেখেন একটু লক্ষ্য করেন। সেখানে যদি আমরা দেখি, টোটাল পরীক্ষাটা হচ্ছে আমাদের 100 মার্কের। তার মানে অ্যারাউন্ড 20টা করে আমরা প্রশ্ন পাবো। কয়টা সাবজেক্টে? 20টা করে পাবো, হচ্ছে 4টা সাবজেক্ট। সেটা হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, ম্যাথ, অ্যান্ড হচ্ছে জিকে। সো এই চারটাতে মনে হয় আমরা সম্ভবত 20টা করে পাইতে পারি। সো চলেন দেখি প্রশ্নগুলো একটু বাংলা থেকে আমরা শুরু করি। আজকে আমরা বাংলাটা এক্সপ্লেইন করব। হ্যাঁ, সেখানে বলছে প্রাথমিকভাবে, যদি আমরা প্রাথমিকভাবে দেখি যে কি বলা হয়েছে এখানে। ওকে ওকে দেখেন, বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? তাহলে বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম যদি আপনি কল্পনা করেন, তাহলে এখানে মূলত আসছে এটা কিসে থেকে? প্রাকৃত থেকে আসছে। কেন প্রাকৃত থেকে আসছে যদি আপনাদেরকে এক্সপ্লেইনটা করে দিই, তাহলে অনেকটা এরকমটা আসে। প্রথমে যখন আমাদের ভাষার যে ইয়েটা ছিল, উৎপত্তিটা হয়, সেটা হয় হচ্ছে আমাদের ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয় থেকে পরবর্তীতে ভাষার যে পরবর্তী রূপ লাভ করে সেটা হচ্ছে ইন্দো ইরানীয়। অ্যান্ড ইন্দো ইরানীয়র পরে ভাষার যে রূপটা লাভ করে সেটা চলে আসে হচ্ছে আমাদের ভারতীয় আর্য ভাষা। এই যে ভারতীয় আর্য ভাষা, এবং এই আর্য থেকে ভাষার রূপ হয় প্রাকৃত ভাষা, এবং প্রাকৃত থেকে হয়ে গেছে বাংলা। তার মানে এখন যদি আমাদের প্রশ্ন করা হয়েছে যে বাংলা ভাষার পূর্ব স্তরের নাম কি, তাহলে প্রাকৃত। যদি বলে প্রাকৃত ভাষার পূর্ব স্তরের নাম কি, তাহলে বলবেন ভারতীয় আর্য। আর যদি বলে যে ভারতীয় আর্য ভাষার প্রাকৃত নাম কি, তাহলে ইন্দো ইরানীয়। তার মানে বুঝছেন প্রশ্নের প্যাটার্নটা কিভাবে করে। তো তারপরে চলেন দেখি 2 নাম্বার প্রশ্ন কি বলছে। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠন করার কাজ শুরু হয়? মানে বলতেছে যে এই যে আমরা গঠন দেখি, সরীয় সরে ক খ গ ঘ, এগুলা দেখি, এগুলো আসলে কোন রাজার সময় থেকে বা কোন শাসন আমল থেকে এটা শুরু হয়? এটা বেসিক্যালি শুরু হয় হচ্ছে সেন আমল থেকে। কোন আমল থেকে? সেন আমল থেকে। এটা বেসিক্যালি হচ্ছে উত্তরদাতা, অর্থাৎ উত্তরদাতা ছিল মাত্র 21%, ভুল করেছে 46%, আর উত্তর করেনি 31%। তার মানে বুঝতেইছেন এটা একটা কি ম্যাসিভ একটা কোশ্চেন করছে। ওকে, তো এটা হচ্ছে একটা প্রশ্ন ছিল। আর হচ্ছে যদি ভাষার রূপগুলো দেখি আমরা, তাহলে এগুলো আসলে অনেকগুলো ব্যাখ্যাতে যাইতে হবে। তো এখন অতগুলোতে যাচ্ছি না, আমরা জাস্ট অ্যানালাইসিস করতে যাচ্ছি যে কই কই থেকে আমাদের প্রশ্নগুলো আসে। তারপরে দেখেন কি লিখছে, যে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি দেশ। তার মানে এটা কি? এটা এটা আমাদের কি, মীর মোশাররফ, এখানে মীর মোশাররফ হোসেন আসছে। তার মানে এখান থেকে একটা বেসিক ধারণা পাই যে আমাদের আধুনিক যুগের যে সাহিত্যগুলো আছে এখান থেকে পড়তে হবে, অর্থাৎ কোনটা কাল লেখা এটা আসে। সো এটা যে মীর মোশাররফ, এটা ছিল ওনার একটা উপন্যাস। আর তার উপন্যাস সম্বন্ধে যদি আমরা একটু জানি, যে মীর মোশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক। ঔপন্যাসিক মানে কি, তিনি উপন্যাস লিখছেন, এর সাথে নাট্যকার ছিলেন, তুমি নাটক করতেন তিনি। প্রবন্ধিক মানে প্রবন্ধ লিখতেন। তার জন্ম হয়েছিল 1847 সালের 13ই নভেম্বর কুষ্টিয়া জেলায়। তাহলে বলেন তো, কুষ্টিয়া জেলার আরেকটা কবির হচ্ছে বা আরেকটা লেখকের বা কবির হচ্ছে জীবনী জড়িয়ে আছে অনেক অতস্প্রত ভাবে, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ঠিক ধরছেন। তাহলে কুষ্টিয়া জেলার কোথায়? লাহিনী পাড়ায় তার জন্ম। সো এখন এটা এমসিকিউ আসতে পারে, তার মানে এটা একটা নোটেড পয়েন্ট, সেটা আসতে পারে। তিনি ছাত্র অবস্থায় সংবাদ প্রভাকর ছিলেন, সেই সাথে কুমারখালীর বার্তাবাহক এবং প্রকাশিকা 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 এবং কি মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেছে। মফস্বল সংবাদদাতার যে দায়িত্বটা, এটা আসলে কি? মানে তিনি ওই যে খবরের কাগজ বিলিয়ে দিতেন আর কি, এমন কাজ করতেন।
সো তার যদি আমরা ইয়েগুলো দেখি, আমরা তার সাহিত্যকর্মগুলো দেখি, তাহলে তিনি কিছু নাটক লিখেছিলেন, যেমন বসন্ত কুমারী, তারপরে জমিদার দর্পণ, তারপর হচ্ছে আমরা আহ, বেহুলা, গীতা ভিনয়, তারপর হচ্ছে আমরা তালা অভিনয়। এই উপন্যাসগুলো আপনাদের দেখতে হবে, হ্যাঁ, এগুলো একটু দেখবেন। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে মীর মোশাররফ যেহেতু আসছে, তার মানে আধুনিক থেকেও কোয়েশ্চেন করা হয়, তাহলে আমাদের উচিত বা আপনাদের উচিত এই যে আধুনিক সময় এটা পড়ে ফেলা, কোনো কথা ছাড়া। তারপর আমরা যদি 4 নম্বর কোশ্চেনে যাই, চর্যাপদে যে বাংলা ভাষায় রচিত সেটা প্রমাণ করেন কে? একটা বেসিক কোশ্চেন, উত্তর দিচ্ছে প্রায় 52%, তার মানে 50-50। সো এটা হচ্ছে যে ইটা করেন, অর্থাৎ চর্যাপদের যে বাংলা ভাষা এটা যে প্রমাণ করেন, এখানে বেশ কিছু নিয়ম আছে। দেখেন, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ইনি হচ্ছে চর্যাপদটা কি করেন, আবিষ্কার করেন। কোথায় থেকে? নেপালের রাজগ্রন্থাগার থেকে। আর তারপর হচ্ছে সুকুমার সেন, ইনি হচ্ছে চর্যাপদ নিয়ে বেশ কিছু তথ্য দেন, অর্থাৎ কবি সংখ্যা কত এগুলো নিয়ে একটু তথ্য দেন, ওটা পরে আসতেছে। তারপর দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন, তিনি হচ্ছে চর্যাপদের ধর্মতাত্ত্বীয় অন্তর্নিহিত তথ্য ব্যাখ্যা করেন। তার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ধর্মতাত্ত্বীয়, মানে ধর্ম বিষয়ক। তারপরে আর বাকি থাকে কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে উনি কি চর্যাপদের ভাষা নিয়ে প্রথম দেয়, মানে কি বলো ওটা, প্রথমে যে তিনি প্রমাণ করে দেন যে চর্যাপদের ভাষাটা আসলে কি, বুঝছেন? 5 নম্বরে দেখেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা হচ্ছে অন্নদা মঙ্গলের একটা কাহিনী। সো এটা লিখেছেন ভরতচন্দ্র রায়গুণাকার। আর ভরতচন্দ্র রায়গুণাকার মূলত অন্নদা মঙ্গলের লেখক। অন্নদা মঙ্গল কি এটা যারা জানেন না তাদেরকে একটু সংক্ষেপে বলি, যে আমাদের যে ছিল মধ্যযুগের কবিতা বা সাহিত্যগুলো আমরা পড়ি, মধ্যযুগে বেশ কিছু লেখক ছিল, যেমন বরুচন্ডী দাস, ইনি অনেক ভাইরাল একজন লেখক। ভারু দত্ত, ইনি হচ্ছে একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে মৈক ভট্ট, তারপর হচ্ছে ভরতচন্দ্র, ইনি হচ্ছে এই ভরতচন্দ্র রায়গুণাকর মানে মৃত্যুর পর থেকে, ভরতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পর থেকে মূলত কি হয়ে যায়, আধুনিক যুগের সূচনাটা শুরু হয়। আর গোপাল ভাঁড় দেখেন নাই এমন কোনো মানুষ মনে হয় না আছে। আর ওই যে গোপাল ভাঁড়ের যে সভাকবিটা দেখেন না আপনারা, এই সভাকবিটাই হচ্ছে মূলত ভরতচন্দ্র রায়গুণাকর। ওর নামটা আজকে বলে দিলাম, দেখেন। সো এটা একটু মাথায় রাখবেন। তাহলে এটার হচ্ছে পঙ্ক্তিটা দিয়েছিল ঈশ্বরীর মুখ থেকে বলিয়েছে। কার মুখ থেকে বলিয়েছিল? ঈশ্বরী পটুনির মুখ থেকে বলিয়েছিল ঈশ্বরী পটুনি। আর ঈশ্বরী পটুনিটাকে এখন যদি আরেকটু সংক্ষেপে বলি, যে ঈশ্বরী পটুনিটা হচ্ছে মেনলি একজন হচ্ছে মাঝি, যিনি হচ্ছে অন্নদা মঙ্গলের একজন মাঝি, বুঝছেন? এই মাঝি কি করছে, এক মহিলা নারীকে তুলছে, অর্থাৎ বউকে তুলছে। তো জিজ্ঞেস করতেছে তুমি কে? বলতেছে যে আমি একজন কুলনি। তার কুলনি বলার পরে তিনি বলছে তুমি কোন কার কুলনি বা কার বউ এটা বলছে। তখন মহাদেবের বউ সেটা পরিচয় দিচ্ছে একটু ইনিয়ে বিনিয়ে। যাই হোক, ঈশ্বরী পটিনি অতটা শিক্ষিত না, সে ওই খুব একটা বুঝতে পারে নাই। পরে ওরে পারাপার করতেছিল, পারাপার করার সময় আমি সংক্ষেপে বলতেছি, হ্যাঁ, পারাপার করার সময় যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে দেবী ছিল ছদ্মবেশে, ওই দেবী হচ্ছে নদীর জলে পা পা ডোবাচ্ছিল বা পা ভেজাচ্ছিল, যেখানে তার পা পড়তেছিল সেখানে পদ্ম ফুল ফুটতেছিল। তো এটা ঈশ্বরী পটিনি দেখে অবাক হয়ে যায় এবং বলে আগে তো এমন পদ্ম ফুটিতে দেখি নাই, সে এখন এই পদ্ম ফুটিতেছে কেন? তা দেবী বলতেছে পদ্ম ফুটুক না, ফুটাই তো ভালো। আচ্ছা যাই হোক, তারপরে বলতেছে যে মা তুমি একটু পাখানি উঠায় বসো, কোনো বিপদ হইতে পারে। তারপরে স্বভাবগত তিনি হচ্ছে পাটা উঠায় বসে, বসার পরে নৌকা পার করে দেওয়ার পরে ওই মেয়ে নেমে যায়। নৌকা থেকে নেমে যাওয়ার পরে, অর্থাৎ দেবী নেমে যায়, নেমে যাওয়ার পরে সে লক্ষ্য করে যে যেখানে যেখানে দেবী পা দিছে সেখানে সেখানে কি হয়ে গেছে, সেই কাঠগুলা সোনার হয়ে গেছে। তখন তার আর বুঝতে দেরি নাই যে এটা কোনো দেবী। তো ছুটে যেয়ে তার কাছে বলে যে মা তুমি কে, তুমি সত্যি করে বলো। তারপরে ওনার পরিচয় দেয়, উনি মহাদেবের স্ত্রী। তো তখন হচ্ছে তিনি বলে যে আমি তোমার ব্যবহারে তুষ্ট, তুমি কি বর চাও সেটা তুমি বলো। তো তখন ঈশ্বরী পটুনি বলে যে আমি কোনো বর চাই না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা বলে। সো এই পঙ্ক্তিটা ভরতচন্দ্র রায়গুণাকারের লেখা। সো এটা বলিয়েছিল কার মাধ্যমে? ঈশ্বরী পটিনির মাধ্যমে। এই যে ঈশ্বরী পটিনির মাধ্যমে এটা তার মুখ দিয়ে বলিয়েছিল। আর ভরতচন্দ্র রায়গুণাকার মূলত হচ্ছে তোমার 1712 থেকে 1760 পর্যন্ত ছিল। তারপরে তিনি মধ্যযুগের শেষ কবি। তাহলে এখানে প্রশ্ন করা হইতে পারে যে মধ্যযুগের শেষ কবিকে, তাহলে আমরা বলবো ভরতচন্দ্র রায়গুণাকার। এবং কার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের আধুনিক যুগটা শুরু হয়, তাহলে এটা বলবো আমরা কি, যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় ভরতচন্দ্র রায়গুণাকারের মৃত্যুর পর থেকে।
বা মৃত্যুর মধ্য দিয়ে। তারপরে দেখি 6 নম্বরে কি বলছে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে চন্দ্রাবতী। এটা বলছে কোন যুগে প্রথম মহিলা কবি, তার মানে বেগম সুফিয়া কামাল থেকে অনেকে মায়েরা দিতে পারেন, দেওয়া যাবে না কারণ ইনি হচ্ছে আধুনিক যুগের। সো এখানে পদ্মাবতী, এটা হবে না। সো পদ্মাবতী হচ্ছে মধ্যযুগে পরবর্তীতে চলে আসছে, হ্যাঁ। আর চন্দ্রাবতী ইনি ছিল হচ্ছে প্রথমের দিকে। আর এটার উত্তরদাতা 72% আর ভুল করেছে মাত্র 9%। তার মানে যারা এই পরীক্ষাটা দিচ্ছে বা এই উত্তরটা যারা দিচ্ছে তারা বাংলা সাহিত্যের উপর একটু হলেও নলেজ রাখে আর কি। তারপরে দেখেন শূন্য পুরাণ গ্রন্থটির রচয়িতাকে। এটা রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। কেন রামাই পণ্ডিত? এটা যদি আপনি একটু ব্যাখ্যা পড়েন তাহলে আমরা বাংলা সাহিত্যের যুগ পাই হচ্ছে কয়টা? যুগ পাই হচ্ছে 3টা, প্রাচীন যুগ, মধ্যযুগ আর হচ্ছে কিসের যুগ? আধুনিক যুগ, তাই না? আর এই যে প্রাচীন যুগটা আমরা পাই, এই প্রাচীন যুগের পরের যে যুগটা মধ্যযুগ, এটা শুরু হয় মূলত 1201 থেকে শুরু করে 1800 পর্যন্ত। এই 1201 থেকে শুরু করে 1350 পর্যন্ত এই যে 150 বছর ছিল, এই 150 বছরকে বলা হয় অন্ধকারের যুগ। আর এই 150 বছরে তেমন কোনো সাহিত্যকর্ম রচনা হয় নাই, এই জন্য এই যুগকে বলা হয় অন্ধকার যুগ। সেই সময় আমরা 4টা গ্রন্থের নাম পাই, সেটা হচ্ছে একটা প্রাকৃত পিঙ্গল, আর হচ্ছে একটা পাই হচ্ছে শূন্য পুরাণ, আরেকটা পাই হচ্ছে আমরা শেখ সুবোধয়, আরেকটা নিরঞ্জনের উষ্মা। তাহলে নিরঞ্জনের উষ্মা যেটা পাই সেটা হচ্ছে মূলত শূন্য পুরাণের একটা কবিতা। আর এই শূন্য পুরাণ তার মধ্যে একটা, আর যেটা লিখেছেন রামায় পণ্ডিত। কি ভাষায় লিখেছে? সংস্কৃত ভাষায় লিখেছে, বুঝছো? ক্লিয়ার? ইয়েস। তারপরে দেখো এটা ছিল 7 নাম্বার। 8 নাম্বারে কি বলছে? বাক্য সংকোচন করতে বলছে। তো মৃত্তিকা দিয়ে তৈরি মানে মাটি দিয়ে তৈরি, অনেকেই বলতে পারে মেটেল, সেটা ভুল হয়ে যাবে। কারণ এই যে এক কথায় প্রকাশগুলো আছে বা বাক্য সংকোচনগুলো আছে, এগুলা একটু বিপরীতে হয়, বুঝছো? মিডিল নয়, এটা হচ্ছে মেইন উত্তর। সো বাংলা ব্যাকরণ পড়লে এটা আমরা বুঝতে পারবো। আর এটার উত্তর করেছে মাত্র কত পার্সেন্ট? 72% না, মানে অনেকেই উত্তর করছে। আর উত্তরদাতার মধ্যে ভুল করছে কয়জন? ভুল করছে হচ্ছে 20%। আর উত্তর করেনি 20% আর ভুল করছে 7%। তার মানে এদের গ্রামারের উপরে খুব ভালো দক্ষতা ছিল। তারপরে যদি আমরা 9 নম্বরে দেখি যে মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিগণ সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কার বা কোন অবদান কোনটির? এটা হচ্ছে মূলত ছিল রোমান্টিক কবিতা, মানে কবিতা লেখার মধ্য দিয়ে মুসলমান কবিরা এটার মধ্যে দিয়ে কি করে? একটা বিস্তার লাভ করে। আর এই যে বাংলা সাহিত্য থেকে খুব একটা ডিপ কোশ্চেন হয় না, এই জন্য এই যে 64% উত্তর দিচ্ছে, 13% মাত্র ভুল করছে, 21% কোনো উত্তর করে নাই। আর যে 21% উত্তর করে নাই, স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে এই 21% এরা বাংলা সাহিত্যের কিচ্ছুই বুঝে না, এই জন্য উত্তরটা করে না। আর 64% উত্তর করছে মানে এনারা হচ্ছে বাংলাতে ভালো, মানে সাহিত্য ভালো দক্ষ। আর ভুল করবে এটা স্বাভাবিক, কারণ সবাই সবকিছু জানবে না, এটাও স্বাভাবিক। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে যেটা বলছে যে নিচের কোনটি শরৎচন্দ্রের কি আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি? এটা হচ্ছে শ্রীকান্ত। এটা অনেক ভাইরাল একটা উপন্যাস। তো শ্রীকান্ত দেখে নাই এমন মানুষ খুব কমই আছে। আর যদি না দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনি সাহিত্যিক না, অর্থাৎ আপনার সাহিত্য তো অনেক গ্যাপ আছে। সেটা একটু দেখে নেবেন কাইন্ডলি, ইউটিউবে সার্চ করলে এই উপন্যাসটা পেয়ে যাবেন। এটা রেকর্ড আকারে পাবেন, আবার এটা নাটক আকারেও পাবেন। এটা উত্তর করেছে 66%, তার মানে বুঝতেই পারতেছেন আধুনিক যুগ নিয়ে তারা পড়াশোনা করছে। তারপরে দেখেন যে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতাকে। সো দেখছেন, তার মানে সাহিত্য থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চেন আছে। তাহলে এটা তো আমাদের একটু ভালোভাবে পড়তে হবে, কোনো ওয়ে নাই। তাহলে এটা কই থেকে পড়বেন? কোনো বিসিএস এর ডাইজেস্ট থেকে পড়তে পারেন, এনটিআরসি এর কোনো ডাইজেস্ট থেকে পড়তে পারেন, বা আদার্স কোনো বাংলা সাহিত্য থেকে পড়তে পারেন, আপনি যেটা ভালো লাগে। এটা লিখেছেন কি? সৈয়দ শামসুল হক। ওকে, তাহলে দেখেন পরবর্তীতে 12 নম্বর প্রশ্ন কি বলছে? কালের কলস কাব্যগ্রন্থটির রচয়িতাকে। তার মানে দেখেন হিউজ পরিমাণ কোশ্চেন কিন্তু আসছিল, হিউজ। এটার রচয়িতা হচ্ছে আল মাহমুদ। রচয়িতাকে আল মাহমুদ। সো এখানে তার মানে বুঝতেই পারতেছে যে আল মাহমুদ নিয়েও আমাদের একটু টুকটাক পড়াশোনা করতে হবে। তার মানে যেহেতু পরীক্ষায় আসছে, আবার রিপিট হইতে পারে, কারণ এই যে প্রশ্নগুলা এগুলা অনেক রিপিট হয়, অনেক রিপিটেশন হয়। সো বিভিন্ন পরীক্ষাতে রিপিট হয়। আর এটা একটু আধুনিক যুগের, এই জন্য 47% উত্তর দিয়েছে, ভুল করছে 9%, আর 42% উত্তর দেয় নাই। মানে ইট ওয়াজ ভেরি হার্ড কোয়েশ্চেন্স ধরে নেওয়া যায়।
নিচের কোন বাংলা ব্যাকরণের শাখা নয়? কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? তার মানে বাংলা ব্যাকরণ থেকে কই থেকে প্রশ্ন আসে একটু দেখি। মানে বাংলা ব্যাকরণের যেটা না, ধ্বনিতত্ত্ব, এটা তো আমাদের বাংলা ব্যাকরণেরই একটা অংশ। রূপতত্ত্ব বাংলা ব্যাকরণের অংশ। আর হচ্ছে বাক্যতত্ত্ব বাংলা ব্যাকরণের অংশ। তার মানে বাকি থাকে কি? ভূতত্ত্ব। ভূতত্ত্ব আমাদের কি না, বাংলা ব্যাকরণের কোনো অংশ না। তার মানে এটাতে প্রায় 80% উত্তর করছে, ভুল নাই বললেই চলে। আর 19% উত্তর করে নাই। 19% যারা উত্তর করে নাই, মনে রাখবেন যে এরা কখনো পরীক্ষা দিতে আসে না, এরা জাস্ট পরীক্ষায় কেমন হয় এটা দেখতে আসছে। সো এই হচ্ছে ব্যাকরণের কোশ্চেন্স। তারপরে দেখি আরো দু একটা। তাহলে দেখেন যে ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপ আছে? আপনারা জানেন ভাষার লেখ্যরূপ আছে শুধুমাত্র সাধু রীতির। কোন রীতি? সাধু রীতি। কথ্য রীতি তো হবে না, কথ্য রীতি হচ্ছে কথা বলার জন্য। আঞ্চলিক রীতিটা হচ্ছে অঞ্চল ভেদে যেটা ব্যবহার হয়। আর চলিত রীতি হচ্ছে আমরা চলিত যে সাধারণ ভাষায় ব্যবহার করি সেটা। তার মানে এই কয়টা অপশন হবে না। আর সাধু রীতিটাই শুধু আমরা লেখ্যরূপে ব্যবহার করি। ক্লিয়ার? ক্লিয়ার। তবে দেখেন 15 নাম্বারটা বলছে নিচের কোনটি অল্প প্রাণ। আর এই অল্প প্রাণ চেনার জন্য আপনারা হচ্ছে 21-22 সেশনের যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওখানে একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটি অল্প প্রাণ। আর এখানে অল্প প্রাণ হচ্ছে আমাদের প। এটা মেমোরাইজিং পার্ট, একটু মেমোরাইজ করলে বুঝতে পারবেন। তারপরে দেখি 16 নাম্বারে কি বলছে। 16 নাম্বারে বলছে সন্ধি বিচ্ছেদ পুরস্কার। তাহলে দেখেন পুরোযোগ কার এটা হবে না, পুরোযোগ কার এটা হবে না। কেন হবে না? কারণ এখানে বিসর্গ নাই। আর পুরো যোগ ছয় কয় এটা তো হবেই না, কারণ এটা একদম এখানে আবার যুক্ত করে ফেলছে, এটা সন্ধি বিচ্ছেদ হবে না। পুরুষ যোগ কার এটা মোটামুটি কাছাকাছি, মানে কাছে গেছিল, একদম অনেক কাছে চলে গেছিল, কিন্তু এখানে ভুলটা ছিল এই যে দন্ত শটা নেওয়া। আর এখানে দেখেন তাহলে গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর চলে আসছে, এটা হচ্ছে পুরো যোগ বিসর্গ অর্থাৎ পুরুষ যোগ কার। বুঝছি। আর সন্ধি বিচ্ছেদটা আমরা নবম দশম শ্রেণীর বই থেকে পড়ে নিলে এনাফ। তারপরে কি বলছে দেখেন 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্নে বলছে নিচের কোনটি দেশি শব্দ? এটা একদম বাংলা ব্যাকরণ বইয়ের একদম বেসিক থেকে আসছে, যেটা হচ্ছে কুলা। এটা একদম খাঁটি বাংলা, মানে খাঁটি দেশীয় ভাষা। তারপরে দেখেন 18 নম্বরে কি বলছে। 18 নম্বরে বলছে যে প্রতিহাস শব্দটিতে প্রতি উপসর্গটি দ্বারা কি বোঝায়? প্রতি উপসর্গটি দ্বারা বোঝানো হয়েছে এখানে ছোট। প্রতি উপসর্গটা কি দ্বারা বোঝানো হয়েছে? এখানে ছোট দ্বারা, ছোট অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ ছোট। সো এখানে দেখেন এটা কেমনে আপনারা বুঝবেন বা কেমনে পড়বেন, এটা দেখেন 70% উত্তর করছে, মাত্র 7% ভুল করছে। তার মানে এটা একটা বেসিকের মধ্যে পড়ে। তারপরে কি বলছে দেখেন 19 নম্বরে নন্দিনী এর প্রতিশব্দ কোনটা? নন্দিনী। নন্দিনী মানে কি এটা আপনাদেরকে জানতে হবে। নন্দিনীর হচ্ছে প্রতিশব্দ হচ্ছে তনয়া। এটা হচ্ছে আপনাদের ওই অনেকটা হচ্ছে বিপরীত শব্দ পড়া লাগবে। তারপরে কি বলছে দেখেন 20 নাম্বার, এই যে বললাম 20টা করে কোয়েশ্চেন এসে থাকে স্বভাবগতই বা সাধারণভাবে, তো 20 নাম্বার এটা খুব আহামরি না। ওকে। ঢাকের কাঠি অর্থে কোনটা বোঝানো হয়েছে? তুষামুদে। অর্থাৎ তুষামুদে মানে কি, ওই যে চাটি মারা যেটাকে বলি, তেল মারা, এই তেল মারা অর্থে ব্যবহার হয়েছে। তার মানে এই যে বাংলা যতটুকু আমরা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে মেইনলি বেশিরভাগ কোশ্চেন হয়েছে আমাদের মধ্যযুগ থেকে আর হচ্ছে আধুনিক যুগ থেকে, প্রাচীন যুগ থেকে, একটা হয়েছে চর্যাপদ থেকে। হ্যাঁ, এটা ছিল একটা। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ মোটামুটি সন্ধি থেকে কোশ্চেন পাইছি, আর বা সব টপিক থেকে মোটামুটি কোশ্চেন ভালোই পাইছি, বাট বাগধারা থেকে বা এক কথা প্রকাশ থেকে খুব কম কোশ্চেন পাইছি। আর আপনি যে সবগুলোই দাগাবেন এমনটাও না, আপনার অবশ্যই স্যাক্রিফাইস করে দাগানো উচিত। সবগুলো যদি দাগান তাহলে তো নেগেটিভ মার্কিংটা বেশি চলে আসবে। এই জন্য বুঝে শুনে জাগাইতে হবে, আর বুঝতেই পারছেন কোন কোন টপিকগুলো কভার করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।